করোনা আক্রান্ত বেগম জিয়াকে বারবার হাসপাতালে আনার অসুবিধা এড়াতেই ভর্তি থাকবেন 2 থেকে 3 দিন। সুস্থ আছে, স্টেবল আছে এবং আপনাদের কাছে দোয়া চাইছে। চেয়ারপারসনের সুস্থতার উপর নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ। বেগম জিয়ার রোগ মুক্তির উপরে এই দেশের রাজনৈতিক গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করে। বিশেষ করে বিএনপির ভবিষ্যৎ তো অঙ্গাঙ্গিভাবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির সাথে জড়িত। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অ্যাস্ট্রাজেনেকা স্পুটনিক বাদে করোনার আরও 4টি ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ, বিভিন্ন টিকা প্রয়োগে কঠোর ব্যবস্থাপনার তাগিদ। চট্টগ্রামে এলাকা ভিত্তিক লকডাউনের পরামর্শ। করোনায় আক্রান্ত বেগম জিয়াকে বারবার হাসপাতালে আনার অসুবিধা এড়াতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় আরও 2 থেকে 3 দিন হাসপাতালে রাখা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। এদিকে বিএনপি নেতারা বলছেন বেগম জিয়ার সুস্থতার উপর নির্ভর করছে দলের ভবিষ্যৎ। করোনা ভাইরাসে আক্রান্ত হবার 19 দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু শারীরিক পরীক্ষার জন্য। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ সময় সংবাদকে জানান, শারীরিকভাবেই স্থিতিশীল আছেন তিনি। হাসপাতালের নিয়ম অনুযায়ী সময় মতো বেগম জিয়ার শারীরিক পরীক্ষা হচ্ছে। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় এভারকেয়ার হাসপাতালে আরও 2 থেকে 3 দিন থাকতে হবে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। সুস্থ আছে, স্টেবল আছে এবং আপনাদের কাছে দোয়া চাইছে। এইটুকুর বাইরে আর কিছু বলার না। 2-3 দিন তো লাগে, একটা নর্মাল এই বয়সের মানুষের একটা চেক আপ করতে 2-3 দিন লাগে না। এদিকে বেগম জিয়ার রোগ মুক্তির উপর দেশের রাজনীতির গতি প্রকৃতি ও বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। বেগম জিয়ার রোগ মুক্তির উপরে এই দেশের রাজনৈতিক গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করে। বিশেষ করে বিএনপির ভবিষ্যৎ তো অঙ্গাঙ্গিভাবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির সাথে জড়িত। তো আমরা আশা করব, যেহেতু রোগের ধরন তত মারাত্মক নয়, আমরা আশা করি যে তিনি শীঘ্রই রোগমুক্ত হবেন এবং বিএনপিকে যেভাবেই হোক, বন্দি অবস্থায় হোক, মুক্ত অবস্থায় হোক, তিনি নেতৃত্ব দেবেন, এটাই আমরা আশা করি। গত 25 এপ্রিল খালেদা জিয়ার দ্বিতীয়বারের মতো কোভিড-19 পরীক্ষা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ আসে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা এলাকায় আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহীন, কাল রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেখানে তিনি ভর্তি হয়েছেন। তিনি কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছেন গত 10 এপ্রিল এবং তারপরে দ্বিতীয় দফায় গতকালকে সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং আমরা যেটুকু আমরা জানতে পেরেছি যে সিটি স্ক্যান সহ যে বেশ কয়েকটি পরীক্ষা করানোর কথা, সেগুলি গতকাল বেশ রাত হয়ে যাওয়ার কারণে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো হয়নি, তার ব্যক্তিগত চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে বেশ কয়েকটি পরীক্ষা ইতিমধ্যে করানো হচ্ছে। তো সব মিলে যদি বলা যায় যে খালেদা জিয়ার আজকে ইকো এবং ইসিজি এই 2টি পরীক্ষা করানো হয়েছে, শারীরিক পরীক্ষা, এবং তাকে 2 থেকে 3 দিন হাসপাতালে থাকতে হবে বলে তার ব্যক্তিগত চিকিৎসকরা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। যদিও অনানুষ্ঠানিকভাবে এবং তার নাম প্রকাশ করতে না করার শর্তে আসলে মূলত আমাদের জানিয়েছেন যে আরও 2 থেকে 3 দিন হাসপাতালে থাকতে হবে বেগম জিয়াকে এই এভারকেয়ার হাসপাতালে, এবং তার যে পরীক্ষা নিরীক্ষাগুলি দরকার রয়েছে, যেহেতু গত বছর অর্থাৎ 25শে মার্চ করোনা শুরুর ঠিক পরপরই কিন্তু বেগম জিয়াকে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় এবং তারপরে কিন্তু তিনি বাসাতেই ছিলেন এবং তার কোনো চিকিৎসা কিন্তু আসলে তার কোনো পরীক্ষা নিরীক্ষা কিন্তু খুব সহজভাবে কিন্তু করানো হয়নি। সেক্ষেত্রে ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন তারা বলছিলেন যে এই সময়টির কারণে, এই দেরি হওয়ার কারণে মূলত একবারেই তারা বেশ কয়েকটি টেস্ট তারা করাবেন হাসপাতালে এবং সেই টেস্টের রিপোর্টের উপর নির্ভর করবে যে তার পরবর্তী অবস্থা, শারীরিক অবস্থা তারা কীভাবে
কীভাবে দেখছেন, যেহেতু প্রতিদিনই কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে থাকেন, তার অসুস্থতা বা সুস্থতা সব কিছু তারা কিন্তু দেখভাল করেন, এবং সেই কারণে এই পরীক্ষা নিরীক্ষাগুলি খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি কোনো জটিলতা থেকে থাকে সেটি খুব দ্রুত তারা সমাধান করতে পারেন সেই বিষয়ে তারা উদ্যোগ নিয়েছেন। আমরা যেহেতু এখন অ্যাপোলো হাসপাতালের বাইরে রয়েছে, এই কারণ হচ্ছে যে অ্যাপোলো বলছে এভারকেয়ার হাসপাতালের বাইরে রয়েছে, আবাসিক এলাকা হওয়ার কারণে এখানে ভিতরে ঢোকা বা বের হওয়ার বিষয় কিছু কঠোরতা রয়েছে বলে আসলে আমরা বাইরে থেকেই সরাসরি সম্প্রচারে রয়েছে। তবুও বলতে চাই যে বিকেল 3:30 নাগাদ বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন তিনি আমাদেরকে জানিয়েছেন তারা এই হাসপাতালে আসবেন বেগম জিয়াকে দেখতে, এবং আরেকটি সূত্র অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্যদের সূত্র মতো জানতে পেরেছে যে আজকে সন্ধ্যার পরে হয়তো বা তারা বেগম জিয়ার শারীরিক সবশেষ অবস্থা নিয়ে তারা হয়তো গণমাধ্যমের কাছে ব্রিফ করবে। তো এই ছিল আমার কাছে মোটামুটি বেগম জিয়ার এভারকেয়ার হাসপাতালে তার ভর্তি হওয়া এবং তার এখানে থাকার বিষয়ে সবশেষ খবর। বসুন্ধরা এলাকা থেকে সরাসরি জানছিলেন সহকর্মী আহমেদ সালেহ। অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক ভি ছাড়াও আরও 4টি কোভিড ভ্যাকসিন অনুমোদনের জন্য সুপারিশ করেছে জাতীয় টিকা কারিগরি পরামর্শক দল। ঝুঁকি, প্রাপ্যতার সম্ভাবনা, সক্ষমতা বিচার করে সিনোভেক, জনসন, মডার্না, ফাইজার এই টিকার প্রতি আপাতত আস্থা পরামর্শক দলের। তবে বিভিন্ন ধরনের টিকা একসঙ্গে প্রয়োগের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। সময়মতো সেরামের টিকা সরবরাহ না হওয়ায় টিকা নিয়ে সংশয় আর শঙ্কা দানা বেঁধেছে চলতি মাসের শুরু থেকেই। সংকট কাটাতে সরকারের নানামুখী পদক্ষেপ চলতি সপ্তাহের শুরু থেকেই চোখে পড়েছে। মঙ্গলবার রাশিয়ার টিকা স্পুতনিক ভি জরুরি ভিত্তিতে আমদানি ও ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে শুধু অ্যাস্ট্রাজেনেকা আর স্পুটনিক ভি নয়, যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, চীনের সিনোভ্যাক এই 6টি টিকা জরুরি অনুমোদন দিতে সরকারকে সুপারিশ করেছে টিকা নিয়ে জাতীয় পরামর্শক কমিটি। তারা বলছেন গণটিকা নিশ্চিত করতে দরকার সর্বোচ্চ সংখ্যক টিকার মজুদ, পাশাপাশি ঝুঁকি, টিকার কার্যকারিতা, সংরক্ষণ এসব বিষয় মাথায় রেখেই এই টিকাগুলোকে প্রাধান্য দিয়েছে কমিটি। সম্ভাব্য যে কয়টা টিকা আছে যেগুলো কার্যকারিতা ভালো সবগুলোর কথাই আসছে। চাইনিজ টিকা, তারপরে রাশিয়ান টিকা, তারপরে ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন সবগুলোই আসছে। কারণটা হলো এই যে কোভ্যাক্স যে ইনিশিয়েটিভ, সেখানে তারা কিন্তু একটা টিকা দেবে তা না, তারা যে কোনো টিকাটাই দিতে পারে। তো সুতরাং আমাদের যদি সরকারের এরকম প্রস্তুতি থাকে যে টিকাই আসুক আমরা সেটার জন্য নিতে পারি। তবে একসঙ্গে এতগুলো ভ্যাকসিন আলাদা করে প্রয়োগ এবং সঠিক ডোজ নিশ্চিত করতে সরকারকে টিকা ব্যবস্থাপনার দিকে বাড়তি নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রথমে হচ্ছে আমাকে অনেক বেশি ভ্যাকসিন সেন্টারটা বাড়িয়ে ফেলতে হবে, এখন যে পরিমাণ আছে তার 3 গুণ 4 গুণ করে ফেলতে হবে, এবং ওখানে একটা প্রায়োরিটি অন দি স্পট, যারা ইন্টারনেটে ঢুকতে পারে না 55-র ঊর্ধ্বে যারা, ওদেরকে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকা উচিত না, ওরা অন দি স্পট দেবে। এ পর্যন্ত 2 ডোজ টিকা মিলে সিরাম থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন 83 লাখ মানুষ। সরকারের কাছে মজুদ আছে আরও 20 লাখ ডোজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে চলাচলের কঠোর বিধিনিষেধ 5 মে পর্যন্ত তৃতীয় দফায় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও সমন্বয় শাখা থেকে জারি করা নতুন নির্দেশনায় আগের আদেশগুলোর সঙ্গে আরও 6টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে চলমান বিধিনিষেধ 5 মে পর্যন্ত মধ্যরাত বজায় থাকবে। এই সময়ের মধ্যে ভারত থেকে স্থল, নৌ ও বিমানযোগে যাত্রী বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভিসা জটিলতায় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে ফিরতে হবে। দোকানপাট খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন ফেরত সবাইকে ভ্যাকসিন গ্রহণের সনদ ও নন কোভিড সনদ দেখিয়ে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট চলাচল করলেও টিকিটের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী দরিদ্র প্রবাসী কর্মীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে এলেও বেশি দামে টিকিট কেনার সাধ্য না থাকায় যেতে পারছেন না অনেকে। যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থাগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়াচ্ছে। হাজারা শিউলির রিপোর্ট। আবার 1 লক্ষ টাকা উপরে, এখন এত টাকা দিয়ে টিকিট কেটে যাওয়া কি সম্ভব নাকি? এতদিন বসা, আর্থিক অবস্থা অনেক খারাপ, দাঁড় করার মতো তো ব্যবস্থা আর নাই।
ছুটিতে দেশে এসে বিপাকে পড়েছেন সৌদিগামী এই যুবক। ৩রা মে ভিসার মেয়াদ শেষ হলেও লাখ টাকা দিয়ে টিকিট কেনার সাধ্য না থাকায় কর্মস্থলে ফেরা হচ্ছে না তার। আবার নিরুপায় হয়ে স্ত্রীর গহনা বিক্রি করেও কেউ কেউ জোগাড় করেছেন টিকিটের টাকা। প্রত্যেকটা এয়ারওয়েজের দ্বারা দ্বারা ঘুরতেছি, টিকিট পর্যাপ্ত পরিমাণে টিকিট পাচ্ছি না। এখন স্ত্রী সন্তানের গহনা বিক্রি করে টিকিটের টাকা জোগাড় করতে হয়েছে। নিয়ন্ত্রণ করার মতন কেউ নেই। এয়ারলাইন্সওয়ালারা সব একটা সিন্ডিকেট করছে যে কারো চেয়ে কেউ ভাড়া কম নেবে না। রিক্রুটিং এজেন্টরা বলছেন প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকে যাত্রীরা অনেক কম ভাড়ায় যেতে পারলেও এদেশে সব এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী বিমানের ভাড়া নিচ্ছেন কয়েক গুণ বেশি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা এটা অবগত করেছি, আমরা যে এই ভাড়ার বিষয়ে লাগাম টেনে ধরার জন্য। এদিকে অনেক প্রবাসী অনলাইনে উচ্চ মূল্যের টিকিট বুকিং দিলেও বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের অফিস বন্ধ থাকায় যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না তাদের। টোটাল 3.5 লাখ টাকা 1 লাখ টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে। 29 তারিখে ফ্লাইট, এখানে আসছে কনফার্মের জন্য, এরা তো কোনো সাড়াই দিয়েছে। কাতার এয়ারওয়েজ আর কি আমি টিকিট বুকিং দিয়েছে, কিন্তু এখানে এসে আমি কোনো অফিসে ওদের খোলা পাচ্ছি না। সিভিল এভিয়েশন বলছে এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এরপরও বেশি ভাড়া নিলে সেটি দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের। ভাড়া যাতে না বাড়তে হয় তাদের জন্য আমি কিছু বিশেষ সুবিধা তাদেরকে এয়ারলাইন্সগুলোকে দিয়েছি। তবে এয়ারলাইন্সগুলো তাদের ব্যবসাটা বুঝে, যাত্রী নিয়ে যারা ডিল করে যেসব সংস্থাগুলো আছে, আমি মনে করি তারা এইসব এয়ারলাইন্সগুলোর সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত এবং তাদেরকে একটা স্ট্রং মনিটরিংয়ে রাখা উচিত। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য 17 এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর পর গত 12 দিনে 40,000-এরও বেশি প্রবাসী দেশ ছেড়েছেন। প্রথমে 5টি দেশে, পরে আরও 3টি দেশে অনুমতি দেওয়া হলেও দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দিয়েছে ওমান। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে, ঢাকা থেকে প্রায় 397 কিলোমিটার দূরে। ইউএসজিএস এর তথ্যানুযায়ী এর মাত্রা ছিল 6। এর প্রভাবে দেশে কোনো ক্ষয়ক্ষতি না হলেও অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পে ভারতের আসামে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের বিভিন্ন এলাকা, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 397 কিলোমিটার দূরে আসামের শোনিতপুর জেলার ঢেকিয়াজুলি এলাকায়। ভূমির প্রায় 34 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। সেখানে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। হেলে পড়েছে কয়েকটি ভবন, ভেঙে গেছে কয়েকটি স্থাপনার দেয়াল। पूरा डैमेज हो गया है। अभी हम लोग तुरंत शिफ्ट कर रहे हैं दूसरे जगह। मतलब देखना पड़ेगा कितना बिल्डिंग क्रैक हुआ है। अब तक तो खबर तो काफ़ी बिल्डिंग का आया है। এর প্রভাবে বাংলাদেশেও বুধবার সকাল 8:21 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কে অনেকে বাইরে বের হয়ে আসেন। একটু মাথাটা ঘুরনা দিয়ে উঠছিল, ঘুমের তুইটা বাথরুমে গেছি, তখন একটু চক্কর খাইছি। যখন অফিসে গেছি রিস্কে, তো একটু মনে হয় গাড়ি ধাক্কা লাগছে। আবহাওয়া অধিদপ্তর বলছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের আসামে 8:21:24 এটা রিক্টার স্কেল ছিল 6 এবং এটা দেশের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বিশেষ করে আসামে নিকটবর্তী এলাকা ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এবং দেশের উত্তর অনেক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। প্রথম দফায় ভূকম্পনের কিছুক্ষণ পর আসামে আবারও 4.9 মাত্রার আফটার শক অনুভূত হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। 7 বছরের মধ্যে রেকর্ড দাবদাহের কবলে দেশ। এই অবস্থায় বিপর্যস্ত জনজীবন। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। আবহাওয়া অফিস বলছে তীব্র দাবদাহ চলবে মের প্রথম সপ্তাহ পর্যন্ত। এদিকে হিট স্ট্রোকের আশঙ্কার কথা জানিয়ে জনসাধারণকে যথাসম্ভব ঘরে থাকা ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মার্জিয়া মোমোর রিপোর্ট, ক্যামেরা ছিলেন পাভেল আমিন। সকাল থেকেই বইছে গরম হাওয়া, রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপদাহ। প্রকৃতি আর প্রাণীকুল সবই অতিষ্ঠ যেন খরতাপে। এরই সাথে থার্মোমিটারের পারদ চড়তে চড়তে তাপ প্রবাহে সাম্প্রতিক কালের সবচেয়ে উষ্ণ সময় পার করছে দেশ। মঙ্গলবার রাজশাহীতে 41.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা 2014 সালের পর দেশের সর্বোচ্চ। এদিন তিলোত্তমা নগরী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস, যা গত 5 দশকের মধ্যে সর্বোচ্চ। নাভিশ্বাস ওঠা এই গরমে সবচেয়ে কষ্টে কৃষি ও শ্রমজীবী মানুষ। এবার সবচেয়ে গরম এবং খরানটা অতিরিক্ত। শরীর দুর্বল হয়ে যায় আসে রোদের মধ্যে কাজ করলে, মনে করেন মাথা রোদে চক্কর মারে। এত গরম
থাকুন যায় না, চকের মাঝখানে ঘাস ঘুষ সব পুড়ে যায় মানুষের খেতে। অত্যন্ত গরম, এরা জ্বলন্ত আগুনই পুরানো মতন পুড়াচ্ছি। এই রোদের মধ্যে মাথা ঘুরে যাচ্ছে এবং পায়ে হেঁটে অনেক সমস্যা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন ঢাকা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। চট্টগ্রাম, রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ, যা অব্যাহত থাকবে আরও কিছুদিন। ডাউনওয়ার্ড লং ওয়েভ রেডিয়েশন ডিএলআর, এটা এখন পরিমাণটা অনেক বেশি অন্য সময়ের চাইতে, যেহেতু আপনার আপার এয়ারে কোনো অবস্টাকল পাচ্ছে না, সরাসরি চলে আসতেছে। সারফেস যেহেতু অনেক ড্রাই, যার ফলে আপনার ওইভাবে তাপ অ্যাবজর্ব করতে পারতেছে না। এদিকে গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ, ঘটছে হিট স্ট্রোকের মতো ঘটনাও। শুধু ডায়রিয়া নয়, গরমের কিন্তু একটা সবচেয়ে ভীতি হলো হিট স্ট্রোক। এই সময় কিন্তু যে কেউ হিস্ট্রোকে অজ্ঞান হয়ে যেতে পারে। যতটুকু সম্ভব ঠান্ডা জায়গাতে থাকা এবং প্রচুর পরিমাণে তরল এবং পানি খাওয়া। আগামী কয়েকদিনেও তাপদাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির দেখা পেতে দেশবাসীকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। গরমের খবর জানাতে যশোর শহরের জজকোর্ট মোড় এলাকায় আছেন জুয়েল মৃধা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, অঞ্চলে কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে এবং গত এক সপ্তাহ ধরে এই অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে এবং গতকাল তাপমাত্রা একটু নমনীয় ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। আজকে দুপুর 2টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। দিনের শুরুতে কিন্তু এই ভাবটা ছিল না, দিনের শুরুতে ঊর্ধ্বগতি ছিল তাপমাত্রার। সকাল 9টায় 31 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এবং 12টায় সেটি ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। দুপুর 1টার পর থেকে আকাশে কিছু মেঘ দেখা দেয়, তাপমাত্রা কিছুটা নমনীয় হয়েছে এবং বিকেল 3টা পর্যন্ত এই তাপমাত্রা অল্প কিছু তারতম্য হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আমরা যশোর বিমানবন্দরস্থ যে আবহাওয়া দপ্তর আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রচণ্ড গরমে যে একটা অসহনীয় পরিবেশ তৈরি হয়েছে, এই অসহনীয় পরিবেশ কাটতে এখনও কিন্তু এক সপ্তাহ সময় লাগবে। তারা যে সম্ভাবনার কথা বলছেন যে মে মাসের শুরুতে বা মে মাসের মাঝামাঝিতে বৃষ্টির একটি সমূহ সম্ভাবনা আছে। তখন বৃষ্টিপাত হলে ওই যে অস্থির পরিবেশ এবং এই যে গরম পরিবেশ এর থেকে জনসাধারণের পরিত্রাণ মিলবে। আর আজকের এই যে প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু শ্রমজীবী মানুষ বা খেটে খাওয়া মানুষ যাদেরকে বলি, তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার। তারা কিন্তু কাজে বের হয়েছেন, কিন্তু বেশিরভাগ সময় তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে, গাছের তলায় অবস্থান নিয়ে বিশ্রাম নিচ্ছেন। বিশ্রামের পরে তারপরে আবার তারা কাজে বেরোচ্ছেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই প্রচণ্ড গরমের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে পরিমাণ আয় হওয়ার কথা সেই পরিমাণ আয় করতে পারছেন না। মিম, এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোর থেকে সরাসরি জানছিলেন সহকর্মী জুয়েল মৃধা। করোনার ভয় নয়, শপিং মল আর দোকানপাটে গণমাধ্যমের ক্যামেরা দেখলেই স্বাস্থ্যবিধির কথা মনে পড়ে ক্রেতা বিক্রেতাদের। দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের উদাসীনতায় হাস্যরসের বস্তুতে পরিণত হয়েছে ঢাকা নিউ মার্কেটের জীবাণুনাশক টানেলগুলো। যদিও উদ্বেগজনক এমন পরিস্থিতির জন্য একে অপরের সচেতনতার অভাবকেই দুষছেন ব্যবসায়ী ও ক্রেতারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। জীবাণুনাশক টানেল আছে, কিন্তু তার ভেতর দিয়ে প্রবেশ করছেন না কেউই। দেদারসে মার্কেটে ঢুকছেন খোলা জায়গা দিয়ে, অথচ পাশেই দাঁড়িয়ে আছেন নিরাপত্তারক্ষী। এমন চিত্র ঢাকা নিউ মার্কেটের, কিন্তু একটু পরই বদলে গেল দৃশ্যপট। টিভি ক্যামেরা দেখেই তৎপর নিরাপত্তা কর্মী বাধ্য করছেন টানেল ব্যবহারে। তাহলে এর আগে কেন আপনি এটা করেন না? বলছেন না, বলছেন করেন না, আমার 1 ঘন্টার রেকর্ড আছে। না, বলছেন না, বলছেন একটু যান আপনি বলেননি কেন? বলেননি এটা বলেন, এটা কাজ। জি জি। এরপরও ব্যবসায়ীদের দাবি জোর করে মানানো যায় না স্বাস্থ্যবিধি, যদিও উল্টো মত ক্রেতা দর্শনার্থীদের। কোনো কিছুই নাই, এই যে ঘুরলে আমি একটু চলে যাচ্ছি, এই ধরনের কোনো কিছু চোখে বাজেও নাই, কেউ বলেও নাই যে ভাই একটু হাত রাখিয়ে দেন, কিছু বলেও নাই। আমরা 2 ঘন্টা ধরে হাঁটতেছি, কোনো দোকানে দেখি নাই কাউকে দিতে, বা কোনো দোকানদারও দেয়নি বা কোনো কাস্টমারও নেয়নি। উদাসীনতা ভেতরেও, দোকানপাটে কেনাকাটা চলছে মাস্ক ছাড়াই। নিজেদের নিরাপত্তায় বাড়তি উদ্যোগ তো নেই, বরং টিভি ক্যামেরা দেখলেই টানাটানি শুরু হয় মাস্ক স্যানিটাইজারের। মাস্কটা লাগাইলি তারপর তো মাস্ক ছাড়াই ছিলেন। মাস্ক সারা থাকি, ঘাম দিয়ে ভিজে দেয়, তো এই কারণে মাস্ক লাগাইতেছি। গরম লাগতেছে প্রচুর ভাই, এত গরম।
এই জন্য মাস্ক খুলে রাখছে। ভাই যদি ব্যবসায় উদ্দেশ্যে ওই অর্থে বলি, ঠিক আছে, তাহলে মনে করেন যে আপনার 100%-এর মধ্যে হয়তো 100-র মধ্যে 5% আছে। লকডাউনের নতুন নির্দেশনায় 5 মে পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে ঈদের কেনাকাটা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো বড় মৌসুমে সরকারি পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান। 27 টাকা কেজি দরে কেনা হবে 6.5 লাখ মেট্রিক টন ধান। ধান সংগ্রহ অভিযানের খবর জানাতে সুনামগঞ্জে জেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরামুল, ধন্যবাদ মিম। আজকে দুপুরবেলা প্রায় 12টার দিকে খাদ্যমন্ত্রী এই অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। আমি এখন আছি সুনামগঞ্জে, যেই জেলা করোনা আক্রান্ত বেগম জিয়াকে বারবার হাসপাতালে আনার অসুবিধা এড়াতেই ভর্তি থাকবেন 2 থেকে 3 দিন। সুস্থ আছে, স্টেবল আছে এবং আপনাদের কাছে দোয়া চাইছে। চেয়ারপারসনের সুস্থতার উপর নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ। বেগম জিয়ার রোগ মুক্তির উপরে এই দেশের রাজনৈতিক গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করে। বিশেষ করে বিএনপির ভবিষ্যৎ তো অঙ্গাঙ্গিভাবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির সাথে জড়িত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অ্যাস্ট্রাজেনেকা স্পুটনিক বাদে করোনার আরও 4টি ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ। বিভিন্ন টিকা প্রয়োগে কঠোর ব্যবস্থাপনার তাগিদ। চট্টগ্রামে এলাকা ভিত্তিক লকডাউনের পরামর্শ। করোনায় আক্রান্ত বেগম জিয়াকে বারবার হাসপাতালে আনার অসুবিধা এড়াতেই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় আরও 2 থেকে 3 দিন হাসপাতালে রাখা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। এদিকে বিএনপি নেতারা বলছেন বেগম জিয়ার সুস্থতার উপর নির্ভর করছে দলের ভবিষ্যৎ। করোনা ভাইরাসে আক্রান্ত হবার 19 দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু শারীরিক পরীক্ষার জন্য। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ সময় সংবাদকে জানান শারীরিকভাবে স্থিতিশীল আছেন তিনি। হাসপাতালের নিয়ম অনুযায়ী সময় মতো বেগম জিয়ার শারীরিক পরীক্ষা হচ্ছে। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় এভার কেয়ার হাসপাতালে আরও 2 থেকে 3 দিন থাকতে হবে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। সুস্থ আছে, স্টেবল আছে এবং আপনাদের কাছে দোয়া চাইছে। এইটুকুর বাইরে আর কিছু বলার না। 2 দিন কিন্তু লাগে, একটা নরমাল এই বয়সের মানুষের একটা চেক আপ করতে 2-3 দিন লাগে না। এদিকে বেগম জিয়ার রোগ মুক্তির উপর দেশের রাজনীতির গতি প্রকৃতি ও বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। বেগম জিয়ার রোগ মুক্তির উপরে এই দেশের রাজনৈতিক গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করে। বিশেষ করে বিএনপির ভবিষ্যৎ তো অঙ্গাঙ্গিভাবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির সাথে জড়িত। তো আমরা আশা করব, যেহেতু রোগের ধরন তত মারাত্মক নয়, আমরা আশা করি যে তিনি শীঘ্রই রোগমুক্ত হবেন এবং বিএনপিকে যেভাবেই হোক, বন্দী অবস্থায় হোক, মুক্ত অবস্থায় হোক, তিনি নেতৃত্ব দেবেন, এটাই আমরা আশা করি। গত 25 এপ্রিল খালেদা জিয়ার দ্বিতীয়বারের মতো কোভিড-19 পরীক্ষা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ আসে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা এলাকায় আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহীন, কাল রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেখানে তিনি ভর্তি হয়েছেন। তিনি কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছেন গত 10ই এপ্রিল এবং তারপরে দ্বিতীয় দফায় গতকালকে সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং আমরা যেটু আমরা জানতে পেরেছি যে সিটি স্ক্যান সহ যে বেশ কয়েকটি পরীক্ষা করানোর কথা, সেগুলি গতকাল বেশ রাত হয়ে যাওয়ার কারণে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো হয়নি, তার ব্যক্তিগত চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে বেশ কয়েকটি পরীক্ষা ইতিমধ্যে করানো হচ্ছে। তো সব মিলে যদি বলা যায় যে খালেদা জিয়ার আজকে ইকো এবং ইসিজি এই 2টি পরীক্ষা করানো হয়েছে, শারীরিক পরীক্ষা, এবং তাকে 2 থেকে 3 দিন হাসপাতালে থাকতে হবে বলে তার ব্যক্তিগত চিকিৎসকরা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। যদিও অনানুষ্ঠানিকভাবে এবং তার নাম প্রকাশ করতে না করার শর্তে আসলে মূলত আমাদের জানিয়েছেন যে আরও 2 থেকে 3 দিন হাসপাতালে থাকতে হবে বেগম জিয়াকে এই এভার কেয়ার হাসপাতালে, এবং তার যে পরীক্ষা নিরীক্ষাগুলি দরকার রয়েছে, যেহেতু গত বছরের
যে গত বছর অর্থাৎ 25শে মার্চ করোনা শুরুর ঠিক পরপরই কিন্তু বেগম জিয়াকে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় এবং তারপরে কিন্তু তিনি বাসাতেই ছিলেন এবং তার কোনো চিকিৎসা কিন্তু আসলে তার কোনো পরীক্ষা নিরীক্ষা কিন্তু খুব সহজভাবে কিন্তু করানো হয়নি। সেক্ষেত্রে ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন তারা বলছিলেন যে এই সময়টির কারণে, এই দেরি হওয়ার কারণে মূলত একবারেই তারা বেশ কয়েকটি টেস্ট তারা করাবেন হাসপাতালে এবং সেই টেস্টের রিপোর্টের উপর নির্ভর করবে যে তার পরবর্তী অবস্থা, শারীরিক অবস্থা তারা কীভাবে দেখছেন। যেহেতু প্রতিদিনই কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে থাকেন, তার অসুস্থতা বা সুস্থতা সব কিছু তারা কিন্তু দেখভাল করেন এবং সেই কারণে এই পরীক্ষা নিরীক্ষাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং যদি কোনো জটিলতা থেকে থাকে সেটি খুব দ্রুত তারা সমাধান করতে পারেন সেই বিষয়ে তারা উদ্যোগ নিয়েছেন। আমরা যেহেতু এখন অ্যাপোলো হাসপাতালের বাইরে রয়েছে, এই কারণ হচ্ছে যে অ্যাপোলো বলছে এভারকেয়ার হাসপাতালের বাইরে রয়েছে, আবাসিক এলাকা হওয়ার কারণে এখানে ভিতরে ঢোকা বা বের হওয়ার বিষয়ে কিছু কঠোরতা রয়েছে বলে আসলে আমরা বাইরে থেকেই সরাসরি সম্প্রচারে রয়েছে। তবুও বলতে চাই যে বিকেল 3:30 নাগাদ বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন তিনি আমাদেরকে জানিয়েছেন তারা এই হাসপাতালে আসবেন বেগম জিয়াকে দেখতে এবং আরেকটি সূত্র অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্যদের সূত্র মতো জানতে পেরেছে যে আজকে সন্ধ্যার পরে হয়তো বা তারা বেগম জিয়ার শারীরিক সবশেষ অবস্থা নিয়ে তারা হয়তো গণমাধ্যমের কাছে ব্রিফ করবে। তো এই ছিল আমার কাছে মোটামুটি বেগম জিয়ার এভারকেয়ার হাসপাতালে তার ভর্তি হওয়া এবং তার এখানে থাকার বিষয়ে সবশেষ খবর। বসুন্ধরা এলাকা থেকে সরাসরি জানছিলেন সহকর্মী আহমেদ সালেহ। অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক ভি ছাড়াও আরও 4টি কোভিড ভ্যাকসিন অনুমোদনের জন্য সুপারিশ করেছে জাতীয় টিকা কারিগরি পরামর্শক দল। ঝুঁকি, প্রাপ্যতার সম্ভাবনা, সক্ষমতা বিচার করে সিনোভিক, জনসন, মডার্না, ফাইজার এই টিকার প্রতি আপাতত আস্থা পরামর্শক দলের। তবে বিভিন্ন ধরনের টিকা একসঙ্গে প্রয়োগের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। সময় মতো সেরামের টিকা সরবরাহ না হওয়ায় টিকা নিয়ে সংশয় আর শঙ্কা দানা বেঁধেছে চলতি মাসের শুরু থেকেই। সংকট কাটাতে সরকারের নানামুখী পদক্ষেপ চলতি সপ্তাহের শুরু থেকেই চোখে পড়েছে। মঙ্গলবার রাশিয়ার টিকা স্পুটনিক ভি জরুরি ভিত্তিতে আমদানি ও ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে শুধু অ্যাস্ট্রাজেনেকা আর স্পুটনিক ভি নয়, যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, চীনের সিনোভ্যাক এই 6টি টিকা জরুরি অনুমোদন দিতে সরকারকে সুপারিশ করেছে টিকা নিয়ে জাতীয় পরামর্শক কমিটি। তারা বলছেন গণটিকা নিশ্চিত করতে দরকার সর্বোচ্চ সংখ্যক টিকার মজুদ, পাশাপাশি ঝুঁকি, টিকার কার্যকারিতা, সংরক্ষণ এসব বিষয় মাথায় রেখেই এই টিকাগুলোকে প্রাধান্য দিয়েছে কমিটি। সম্ভাব্য যে কয়টা টিকা আছে যেগুলো কার্যকারিতা ভালো সবগুলোর কথাই আসছে। চাইনিজ টিকা, তারপরে রাশিয়ান টিকা, তারপরে ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন সবগুলোই আসছে। কারণটা হলো এই যে কোভ্যাক্স যে ইনিশিয়েটিভ, সেখানে তারা কিন্তু একটা টিকা দেবে তা না, তারা যে কোনো টিকাটাই দিতে পারে। তো সুতরাং আমাদের যদি সরকারের এরকম প্রস্তুতি থাকে যে টিকাই আসুক আমরা সেটা যেন নিতে পারি। তবে একসঙ্গে এতগুলো ভ্যাকসিন আলাদা করে প্রয়োগ এবং সঠিক ডোজ নিশ্চিত করতে সরকারকে টিকা ব্যবস্থাপনার দিকে বাড়তি নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রথমে হচ্ছে আমাকে অনেক বেশি ভ্যাকসিন সেন্টারটা বাড়িয়ে ফেলতে হবে। এখন যে পরিমাণ আছে তার 3 গুণ 4 গুণ করে ফেলতে হবে এবং ওখানে একটা প্রায়োরিটি অন দি স্পট, যারা ইন্টারনেটে ঢুকতে পারে না 55 ঊর্ধ্বে যারা, ওদেরকে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকা উচিত না, ওরা অন দি স্পট দেবে। এ পর্যন্ত 2 ডোজ টিকা মিলে সিরাম থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন 83 লাখ মানুষ। সরকারের কাছে মজুদ আছে আরও 20 লাখ ডোজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে চলাচলের কঠোর বিধিনিষেধ 5 মে পর্যন্ত তৃতীয় দফায় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও সমন্বয় শাখা থেকে জারি করা নতুন নির্দেশনায় আগের আদেশগুলোর সঙ্গে আরও 6টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে চলমান বিধিনিষেধ 5 মে পর্যন্ত মধ্যরাত বজায় থাকবে। এই সময়ের মধ্যে ভারত থেকে স্থল, নৌ ও বিমানযোগে যাত্রী বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভিসা জটিলতায় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে ফিরতে হবে। দোকানপাট খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন ফেরত সবাইকে ভ্যাকসিন গ্রহণের সনদ ও নন কোভিড সনদ দেখিয়ে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট চলাচল করলেও টিকিটের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী দরিদ্র প্রবাসী কর্মীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে এলেও বেশি দামে টিকিট কেনার সাধ্য না থাকায় যেতে পারছেন না অনেকে। যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থাগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়াচ্ছে। হাজেরা শিউলির রিপোর্ট। আবার 1 লক্ষ টাকা উপরে, এখন এত টাকা দিয়ে টিকিট কেটে যাওয়া কি সম্ভব নাকি? এতদিন বসা, আর্থিক অবস্থা অনেক খারাপ, দাঁড় করার মতো তো ব্যবস্থা আর নাই। ছুটিতে দেশে এসে বিপাকে পড়েছেন সৌদিগামী এই যুবক। তেসরা মে ভিসার মেয়াদ শেষ হলেও লাখ টাকা দিয়ে টিকিট কেনার সাধ্য না থাকায় কর্মস্থলে ফেরা হচ্ছে না তার। আবার নিরুপায় হয়ে স্ত্রীর গহনা বিক্রি করেও কেউ কেউ জোগাড় করেছেন টিকিটের টাকা। প্রত্যেকটা এয়ারওয়েজের দ্বারা দ্বারা ঘুরতেছি, টিকিট পর্যাপ্ত পরিমাণে টিকিট পাচ্ছি না। এখন স্ত্রী সন্তানের গহনা বিক্রি করে টিকিটের টাকা জোগাড় করতে হয়েছে। নিয়ন্ত্রণ করার মতন কেউ নেই। এয়ারলাইন্স চালারা সব একটা সিন্ডিকেট করছে যে কারো চেয়ে কেউ ভাড়া কম নেবে না। রিক্রুটিং এজেন্টরা বলছেন, প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকে যাত্রীরা অনেক কম ভাড়ায় যেতে পারলেও এদেশে সব এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী বিমানের ভাড়া নিচ্ছেন কয়েক গুণ বেশি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা এটা অবগত করেছি, আমরা যে এই ভাড়ার বিষয়ে লাগাম টেনে ধরার জন্য। এদিকে অনেক প্রবাসী অনলাইনে উচ্চ মূল্যের টিকিট বুকিং দিলেও বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের অফিস বন্ধ থাকায় যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না তাদের। টোটাল 3.5 লাখ টাকা 1 লাখ টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে। 29 তারিখে ফ্লাইট, এখানে আসছে কনফার্মের জন্য, এরা তো কোনো সাড়াই দিয়েছে। কাতার এয়ারওয়েজ আর কি আমি টিকিট বুকিং দিয়েছে, কিন্তু এখানে এসে আমি কোনো অফিসে ওদের খোলা পাচ্ছি না। সিভিল এভিয়েশন বলছে, এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এরপরও বেশি ভাড়া নিলে সেটি দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের। ভাড়া যাতে না বাড়তে হয় তাদের জন্য আমি কিছু বিশেষ সুবিধা তাদেরকে এয়ারলাইন্সগুলোকে দিয়েছি। তবে এয়ারলাইন্সগুলো তাদের ব্যবসাটা বুঝে, যাত্রী নিয়ে যারা ডিল করে যেসব সংস্থাগুলো আছে, আমি মনে করি তারা এইসব এয়ারলাইন্সগুলোর সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত এবং তাদেরকে একটা স্ট্রং মনিটরিংয়ে রাখা উচিত। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য 17 এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর পর গত 12 দিনে 40,000-এরও বেশি প্রবাসী দেশ ছেড়েছেন। প্রথমে 5টি দেশে, পরে আরও 3টি দেশে অনুমতি দেওয়া হলেও দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দিয়েছে ওমান। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে, ঢাকা থেকে প্রায় 397 কিলোমিটার দূরে। ইউএসজিএস এর তথ্যানুযায়ী এর মাত্রা ছিল 6। এর প্রভাবে দেশে কোনো ক্ষয়ক্ষতি না হলেও অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পে ভারতের আসামে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের বিভিন্ন এলাকা, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 397 কিলোমিটার দূরে আসামের শোনিতপুর জেলার ঢেকিয়াজুলি এলাকায়। ভূমির প্রায় 34 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। সেখানে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। হেলে পড়েছে কয়েকটি ভবন, ভেঙে গেছে কয়েকটি স্থাপনার দেয়াল। पूरा डैमेज हो गया है। अभी हम लोग तुरंत शिफ्ट कर रहे हैं दूसरे जगह। मतलब देखना पड़ेगा कितना बिल्डिंग क्रैक हुआ है। अब तक तो खबर तो काफ़ी बिल्डिंग का आया है। এর প্রভাবে বাংলাদেশেও বুধবার সকাল 8:21 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কে অনেকে বাইরে বের হয়ে আসেন। একটু মাথাটা ঘুরনা দিয়ে উঠছিল, ঘুমে তুইটা বাথরুমে গেছি, তখন একটু চক্কর খাইছি। যখন অফিসে গেছি দৃষ্কে তো একটু মনে হয় গাড়ি ধাক্কা লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের আসামে 8:21:24 এটা রিক্টার স্কেল ছিল 6 এবং এটা দেশের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বিশেষ করে আসামে নিকটবর্তী এলাকা ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এবং দেশের উত্তর অঞ্চল অনেক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। প্রথম দফায় ভূকম্পনের কিছুক্ষণ পর আসামে আবারও 4.9 মাত্রার আফটার শক অনুভূত হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। 7 বছরের মধ্যে রেকর্ড দাবদাহের কবলে দেশ। এই অবস্থায় বিপর্যস্ত জনজীবন। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। আবহাওয়া অফিস বলছে, তীব্র দাবদাহ চলবে মের প্রথম সপ্তাহ পর্যন্ত। এদিকে হিট স্ট্রোকের আশঙ্কার কথা জানিয়ে জনসাধারণকে যথাসম্ভব ঘরে থাকা ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মার্জিয়া মোমোর রিপোর্ট, ক্যামেরা ছিলেন পাভেল আমিন। সকাল থেকেই বইছে গরম হাওয়া, রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপদাহ। প্রকৃতি আর প্রাণীকুল সবই অতিষ্ঠ যেন খরতাপে। এরই সাথে থার্মোমিটারের পারদ চড়তে চড়তে তাপ প্রবাহে সাম্প্রতিক কালের সবচেয়ে উষ্ণ সময় পার করছে দেশ।
মঙ্গলবার রাজশাহীতে 41.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা 2014 সালের পর দেশের সর্বোচ্চ। এদিন তিলোত্তমা নগরী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস, যা গত 5 দশকের মধ্যে সর্বোচ্চ। নাভিশ্বাস ওঠা এই গরমে সবচেয়ে কষ্টে কৃষি ও শ্রমজীবী মানুষ। এবার সবচেয়ে গরম এবং খরানটা অতিরিক্ত। শরীর দুর্বল হয়ে যায় আসি রোদের মধ্যে কাজ করলে, মনে করেন মাথা রোদে চক্কর মারে। এত গরম থাকুন যায় না, চকের মাঝখানে ঘাস ঘুষ সব পুড়ে যায় মানুষের খেতে। অত্যন্ত গরম, এর জ্বলন্ত আগুনই পুরানো মতন পুড়াচ্ছি। এই রোদের মধ্যে মাথা ঘুরে যাচ্ছে এবং পায়ে হেঁটে অনেক সমস্যা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, ঢাকা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। চট্টগ্রাম, রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ, যা অব্যাহত থাকবে আরও কিছুদিন। ডাউনওয়ার্ড লং ওয়েভ রেডিয়েশন ডিএলআর, এটা এখন পরিমাণটা অনেক বেশি অন্য সময়ের চাইতে, যেহেতু আপনার আপার এয়ারে কোনো অবস্টাকল পাচ্ছে না, সরাসরি চলে আসতেছে। সারফেস যেহেতু অনেক ড্রাই, যার ফলে আপনার ওইভাবে তাপ অ্যাবজর্ব করতে পারতেছে না। এদিকে গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ, ঘটছে হিট স্ট্রোকের মতো ঘটনাও। শুধু ডায়রিয়া নয়, গরমের কিন্তু একটা সবচেয়ে ভীতি হলো হিট স্ট্রোক। এই সময় কিন্তু যে কেউ হিস্ট্রোকে অজ্ঞান হয়ে যেতে পারে। যতটুকু সম্ভব ঠান্ডা জায়গাতে থাকা এবং প্রচুর পরিমাণ তরল এবং পানি খাওয়া। আগামী কয়েকদিনেও তাপদাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির দেখা পেতে দেশবাসীকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। গরমের খবর জানাতে যশোর শহরের জজকোট মোড় এলাকায় আছেন জুয়েল মৃধা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, অঞ্চলে কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে এবং গত এক সপ্তাহ ধরে এই অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে এবং গতকাল তাপমাত্রা একটু নমনীয় ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। আজকে দুপুর 2টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। দিনের শুরুতে কিন্তু এই ভাবটা ছিল না, দিনের শুরুতে ঊর্ধ্বগতি ছিল তাপমাত্রার। সকাল 9টায় 31 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এবং 12টায় সেটি ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। দুপুর 1টার পর থেকে আকাশে কিছু মেঘ দেখা দেয়, তাপমাত্রা কিছুটা নমনীয় হয়েছে এবং বিকেল 3টা পর্যন্ত এই তাপমাত্রা অল্প কিছু তারতম্য হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আমরা যশোর বিমানবন্দরস্থ যে আবহাওয়া দপ্তর আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রচণ্ড গরমে যে একটা অসহনীয় পরিবেশ তৈরি হয়েছে, এই অসহনীয় পরিবেশ কাটতে এখনও কিন্তু এক সপ্তাহ সময় লাগবে। তারা যে সম্ভাবনার কথা বলছেন যে মে মাসের শুরুতে বা মে মাসের মাঝামাঝিতে বৃষ্টির একটি সমূহ সম্ভাবনা আছে। তখন বৃষ্টিপাত হলে ওই যে অস্থির পরিবেশ এবং এই যে গরম পরিবেশ, এর থেকে জনসাধারণের পরিত্রাণ মিলবে। আর আজকের এই যে প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু শ্রমজীবী মানুষ বা খেটে খাওয়া মানুষ যাদেরকে বলি, তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার। তারা কিন্তু কাজে বের হয়েছেন, কিন্তু বেশিরভাগ সময় তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে, গাছের তলায় অবস্থান নিয়ে বিশ্রাম নিচ্ছেন। বিশ্রামের পরে তারপরে আবার তারা কাজে বেরোচ্ছেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই প্রচণ্ড গরমের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে পরিমাণ আয় হওয়ার কথা সেই পরিমাণ আয় করতে পারছেন না। মিম, এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোর থেকে সরাসরি জানছিলেন সহকর্মী জুয়েল মৃধা। করোনার ভয় নয়, শপিং মল আর দোকানপাটে গণমাধ্যমের ক্যামেরা দেখলেই স্বাস্থ্যবিধির কথা মনে পড়ে ক্রেতা বিক্রেতাদের। দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের উদাসীনতায় হাস্যরসের বস্তুতে পরিণত হয়েছে ঢাকা নিউ মার্কেটের জীবাণুনাশক টানেলগুলো। যদিও উদ্বেগজনক এমন পরিস্থিতির জন্য একে অপরের সচেতনতার অভাবকেই দুষছেন ব্যবসায়ী ও ক্রেতারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। জীবাণুনাশক টানেল আছে, কিন্তু তার ভেতর দিয়ে প্রবেশ করছেন না কেউই। দেদারসে মার্কেটে ঢুকছেন খোলা জায়গা দিয়ে, অথচ পাশেই দাঁড়িয়ে আছেন নিরাপত্তারক্ষী। এমন চিত্র ঢাকা নিউ মার্কেটের, কিন্তু একটু পরই বদলে গেল দৃশ্যপট। টিভি ক্যামেরা দেখেই তৎপর নিরাপত্তা কর্মী বাধ্য করছেন টানেল ব্যবহারে। তাহলে এর আগে কেন আপনি এটা করেন না? বলছি আমরা বলছি না, করেননি। আমার 1 ঘন্টা রেকর্ড আছে। না, বলছি না, বলছি একটু যান আপনি বলেননি কেন? বলেননি, এটা বলেন। এটা কাজ। জি। এরপরও ব্যবসায়ীদের দাবি জোর করে মানানো যায় না স্বাস্থ্যবিধি, যদিও উল্টো মত ক্রেতা দর্শনার্থীদের। কোনো কিছুই নাই, এই যে ঘুরলে আমি একটু চলে যাচ্ছি,
এই ধরনের কোনো কিছু চোখে বাজেও নাই, কেউ বলেও নাই যে ভাই একটু হাত রাখিয়ে দেন, কিছু বলেও নাই। আমরা 2 ঘন্টা ধরে হাঁটতেছি, কোনো দোকানে দেখি নাই কাউকে দিতে, বা কোনো দোকানদারও দেয়নি বা কোনো কাস্টমারও নেয়নি। উদাসীনতা ভেতরেও দোকানপাটে কেনাকাটা চলছে মাস্ক ছাড়াই। নিজেদের নিরাপত্তায় বাড়তি উদ্যোগ তো নেই, বরং টিভি ক্যামেরা দেখলেই টানাটানি শুরু হয় মাস্ক স্যানিটাইজারের। মাস্কটা লাগাইলি তারপর তো মাস্ক ছাড়াই ছিলেন? মাস্ক ছাড়া থাকি, ঘাম দিয়ে ভিজে দেয় তো ওই কারণে মাস্ক লাগাইতেছি, গরম লাগতেছে প্রচুর ভাই, এত গরম, এই জন্য মাস্ক খুলে রাখছে। ভাই যদি ব্যবসায় উদ্দেশ্য ওই অর্থে বলি, ঠিক আছে, তাহলে মনে করেন যে আমরা 100%-এর মধ্যে হয়তো 100-র মধ্যে 5% আছে। লকডাউনের নতুন নির্দেশনায় 5 মে পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে ঈদের কেনাকাটা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো বড় মৌসুমে সরকারি পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান। 27 টাকা কেজি দরে কেনা হবে 6.5 লাখ মেট্রিক টন ধান। ধান সংগ্রহ অভিযানের খবর জানাতে সুনামগঞ্জে জেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরামুল, ধন্যবাদ মিম। আজকে দুপুরবেলা প্রায় 12টার দিকে খাদ্যমন্ত্রী এই অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। আমি এখন আছি সুনামগঞ্জে, যেই জেলা খাদ্যে উদ্বৃত্ত বলা হয়ে থাকে, সেই সুনামগঞ্জ জেলার যে খাদ্য গুদাম, সেই মূল যে খাদ্য গুদাম মল্লিকপুর খাদ্য গুদামে রয়েছে। ইতিমধ্যে উদ্বোধনের পরপরই এখানে সংগ্রহ শুরু হয়েছে। এই পর্যন্ত আমাকে এখানে যেই ইনচার্জ যিনি কর্মকর্তা রয়েছেন, তিনি জানিয়েছেন যে এই পর্যন্ত 15 টন ধান সংগ্রহ করা হয়েছে। সুনামগঞ্জের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 29,660 মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই পর্যন্ত, এবং সিলেট বিভাগে প্রায় 50,000 মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 10ই মে থেকে মূল সংগ্রহটা শুরু হবে। এখন আজকে উদ্বোধনের পরপরই যে তালিকাভুক্ত কৃষকরা রয়েছে তাদের মধ্য থেকে আবেদন ডাকা হবে। আবেদন নেওয়ার পরে তাদের লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কারা কারা এই ধান দিতে পারবে। 1 থেকে 3 টন ধান দিতে পারবেন এক একজন কৃষক, বলে রাখা প্রয়োজন। এবার বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জে, 2,23,330 মেট্রিক টন ধান এই সুনামগঞ্জে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 70 ভাগেরও বেশি ধান কাটা হয়ে গিয়েছে। আবহাওয়া এখনও অনুকূলে আছে, এখনও কোনো দুর্যোগপূর্ণ কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। সে কারণে শতভাগ ধান কৃষকের গোলায় উঠার ব্যাপারে মোটামুটি নিশ্চিত রয়েছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট যে সুনামগঞ্জ যে কর্মকর্তারা আছে তারা রয়েছে। বলে রাখা প্রয়োজন যে এই ধানটি সংগ্রহ করা হচ্ছে তা 1080 টাকা মন দরে সংগ্রহ করা হচ্ছে, যার কেজি প্রতি 27 টাকা করা হচ্ছে। এবং কৃষকরা বলছেন যেই দাম নির্ধারণ করা হয়েছে বাজারের তুলনায় সেই দামটি একটু বেশি রয়েছে, যার কারণে তাদের মধ্যে একটি উৎসাহ ভাব আমরা লক্ষ্য করেছি। এবং কৃষকরা যেটা চাচ্ছেন যে আরেকটু যদি বাড়িয়ে দেওয়া যায়, যেখানে যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 26,000-এর একটু বেশি, আরেকটু যদি বেশি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কৃষকরা একটু লাভবান হবে। বলে রাখা প্রয়োজন যে সুনামগঞ্জে বারবার বন্যা আসে, বারবার দুর্যোগ আসে, কিন্তু বারবার বাম্পার ফলন কিন্তু আসে না। সে কারণে সুনামগঞ্জে কৃষকদের একটু সুফল পাওয়ার জন্য বা যাতে করে এই সংগ্রহশালায় এসে তারা ভালো ধান দিতে পারে, সেই ব্যাপারে একটু সরকারের কাছে দাবি জানিয়েছেন। মোটামুটি মিম এই ছিল সুনামগঞ্জের যে মল্লিকপুর ধান সংগ্রহ কেন্দ্র, সেই গুদাম থেকে সর্বশেষ। সিলেট থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। দোষারোপের রাজনীতি বন্ধ করে করোনা মোকাবেলায় দেশের জনগণের পাশে দাঁড়াতে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। 1975 সালের 15ই আগস্ট ঘাতকের ষড়যন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবহনে নিহত হন। শেখ জামাল ছিলেন বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র। তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেন আওয়ামী লীগ নেতারা। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা প্রতিদিনই তাদের প্রেস ব্রিফিংয়ের মূল টার্গেটই হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। তাদের আমি অনুরোধ করব, তাদেরকে আজকে আমরা দোষারোপের রাজনীতি করতে চাই না। করোনা মোকাবিলা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, দলমত নির্বিশেষে। শুধু মস্কোরটা না, আমরা অন্যান্য দেশ থেকে সঙ্গে হয়ে
চেষ্টা করে যাচ্ছি। আমাদের ভ্যাকসিন দরকার, আমাদের জনগণকে বাঁচাতে যেখান থেকেই পাবো সেখান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করব। চিনি মসজিদ চীনামাটির উপকরণে তৈরি করে এমন নামকরণ। শুধু গঠনশৈলী নয়, বয়সের হিসেবেও ঐতিহ্যের ধারক নীলফামারীর সৈয়দপুরের এই মসজিদটি। শাকির হোসেন বাদলের তথ্য ও ছবিতে রিপোর্ট। দৃষ্টিনন্দন মসজিদটি ১৫৮ বছরের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে। ৩টি বড় গম্বুজ ও ৫২টি মিনার নিয়ে গড়া স্থাপনাটি দেখতে আসেন দূর দূরান্তের মানুষ। ১৮৬৩ সালে নীলফামারীর সৈয়দপুরে বাকের আলী ও মুখুছন নামে স্থানীয় দুই ব্যক্তির উদ্যোগে বাঁশ খড় দিয়ে এর নির্মাণ কাজ শুরু হয়। তবে পাকা ভবন তৈরি শুরু হয় ১৯২০ সালে। কলকাতা থেকে মরমর পাথর, চীনামাটির টুকরো এনে নান্দনিক দৃশ্য ও কুরআনের আয়াত লেখা হয় দেয়ালে। অনেক দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসছি শুধুমাত্র এই মসজিদটির সৌন্দর্যের কারণে। এলাকাবাসীর সহায়তা নিয়ে আয়তন আরও কিছুটা বাড়ানো হয় ১৯৬৫ সালে। এরপর আরও একবার স্থানীয়দের অর্থায়নে পরিসর কিছুটা বাড়ানো হলেও সংস্কার বা উন্নয়ন কাজ আর এগোয়নি। এই মসজিদকে নিয়ে খুবই গর্ববোধ করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটি সংস্কার এবং সংরক্ষণের জন্য আমাদের কাছে তেমন কোনো পদ্ধতি নেই। ঢাকা থেকে আসে, সিলেট থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, বলেই যায় ঠিক আছে আমরা চেষ্টা করব, আজ পর্যন্ত কোনো চেষ্টা হয় না। বহু বছর ধরে সংস্কার না হওয়ায় ছাদের গম্বুজ ও মিনারে ফাটল দেখা দিয়েছে, যা মুসল্লিদের জন্য ঝুঁকি তৈরি করছে বলে জানালেন খতিব। এটা সংস্কার অত্যন্ত জরুরি, না হলে আমাদের এই ঐতিহাসিক জিনিস হয়তো দেখা যাবে কিছুদিন পর নষ্টের দিকে, ধ্বংসের দিকে চলে যাবে। সরকারের কাছে আকুল আবেদন করব যেন মসজিদের দিকে আমাদের একটু নজর দেয়। এলাকাবাসীর মন্তব্য, প্রত্নতাত্ত্বিক মর্যাদা দিয়ে মসজিদটির রক্ষণাবেক্ষণ করা না হলে স্থাপনাটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সময় সংবাদ, নীলফামারী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা আক্রান্ত বেগম জিয়াকে বারবার হাসপাতালে আনার অসুবিধা এড়াতেই ভর্তি থাকবেন 2 থেকে 3 দিন। চেয়ারপারসনের সুস্থতার উপর নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ। এবং অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক বাদে করোনার আরও 4টি ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ। বিভিন্ন টিকা প্রয়োগে কঠোর ব্যবস্থাপনার তাগিদ। চট্টগ্রামে এলাকা ভিত্তিক লকডাউনের পরামর্শ। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের। খাদ্যে উদ্বৃত্ত বলা হয়ে থাকে সেই সুনামগঞ্জ জেলার যে খাদ্য গুদাম, সেই মূল যে খাদ্য গুদাম মল্লিকপুর খাদ্য গুদামে রয়েছে। ইতিমধ্যে উদ্বোধনের পরপরই এখানে সংগ্রহ শুরু হয়েছে। এই পর্যন্ত আমাকে এখানে যেই ইনচার্জ যিনি কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে এই পর্যন্ত 15 টন ধান সংগ্রহ করা হয়েছে। সুনামগঞ্জের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 29,660 মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই পর্যন্ত, এবং সিলেট বিভাগে প্রায় 50,000 মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 10ই মে থেকে মূল সংগ্রহটা শুরু হবে। এখন আজকে উদ্বোধনের পরপরই যে তালিকাভুক্ত কৃষকরা রয়েছে তাদের মধ্য থেকে আবেদন ডাকা হবে। আবেদন নেওয়ার পরে তাদের লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কারা কারা এই ধান দিতে পারবে। 1 থেকে 3 টন ধান দিতে পারবেন এক একজন কৃষক। বলে রাখা প্রয়োজন, এবার বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জে। 2,23,330 মেট্রিক টন ধান এই সুনামগঞ্জে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 70% বেশি ধান কাটা হয়ে গিয়েছে। আবহাওয়া এখনও অনুকূলে আছে, এখনও কোনো দুর্যোগপূর্ণ কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। সে কারণে শতভাগ ধান কৃষকের গোলায় উঠার ব্যাপারে মোটামুটি নিশ্চিত রয়েছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট যে সুনামগঞ্জ যেই কর্মকর্তারা আছে তারা রয়েছে। বলে রাখা প্রয়োজন যে এই ধানটি সংগ্রহ করা হচ্ছে তা 1080 টাকা মন দরে সংগ্রহ করা হচ্ছে, যার কেজি প্রতি 27 টাকা করা হচ্ছে। এবং কৃষকরা বলছেন যেই দাম নির্ধারণ করা হয়েছে বাজারের তুলনায় সেই দামটি একটু বেশি রয়েছে, যার কারণে তাদের মধ্যে একটি উৎসাহ ভাব আমরা লক্ষ্য করেছি। এবং কৃষকরা যেটা চাচ্ছেন যে আরেকটু যদি বাড়িয়ে দেওয়া যায়, যেখানে যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 26,000-এর একটু বেশি, আরেকটু যদি বেশি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কৃষকরা একটু লাভবান হবে। বলে রাখা প্রয়োজন যে সুনামগঞ্জে বারবার বন্যা আসে, বারবার দুর্যোগ আসে, কিন্তু বারবার বাম্পার ফলন কিন্তু আসে না। সেই কারণে সুনামগঞ্জে কৃষকদের একটু সুফল পাওয়ার জন্য বা যাতে করে এই সংগ্রহশালায় এসে তারা ভালো ধান দিতে পারে সেই ব্যাপারে একটু সরকারের কাছে দাবি জানিয়েছেন। মোটামুটি এই ছিল সুনামগঞ্জের যে মল্লিকপুর ধান সংগ্রহ কেন্দ্র, সেই গুদাম থেকেই সর্বশেষ।
সিলেট থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী একরামুল কবির। দোষারোপের রাজনীতি বন্ধ করে করোনা মোকাবিলায় দেশের জনগণের পাশে দাঁড়াতে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। 1975 সালের 15ই আগস্ট ঘাতকের ষড়যন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবহনে নিহত হন। শেখ জামাল ছিলেন বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র। তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেন আওয়ামী লীগ নেতারা। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি তারা প্রতিদিনই তাদের প্রেস ব্রিফিংয়ের মূল টার্গেটই হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। তাদের আমি অনুরোধ করব, তাদেরকে আজকে আমরা দোষারোপের রাজনীতি করতে চাই না। করোনা মোকাবিলা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, দলমত নির্বিশেষে। শুধু মস্কোটা না, আমরা অন্যান্য দেশ থেকে অসম্ভব হয়ে চেষ্টা করে যাচ্ছি। আমাদের ভ্যাকসিন দরকার, আমাদের জনগণকে বাঁচাতে যেখান থেকে পাবো সেখান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করব। চিনি মসজিদ চীনামাটির উপকরণে তৈরি করে এমন নামকরণ। শুধু গঠনশৈলী নয়, বয়সের হিসেবেও ঐতিহ্যের ধারক নীলফামারীর সৈয়দপুরের এই মসজিদটি। শাকির হোসেন বাদলের তথ্য ও ছবিতে রিপোর্ট। দৃষ্টিনন্দন মসজিদটি 158 বছরের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে। 3টি বড় গম্বুজ ও 52টি মিনার নিয়ে গড়া স্থাপনাটি দেখতে আসেন দূর দূরান্তের মানুষ। 1863 সালে নীলফামারীর সৈয়দপুরে বাকের আলী ও মুখুছন নামে স্থানীয় দুই ব্যক্তির উদ্যোগে বাঁশ খড় দিয়ে এর নির্মাণ কাজ শুরু হয়। তবে পাকা ভবন তৈরি শুরু হয় 1920 সালে। কলকাতা থেকে মরমর পাথর, চীনামাটির টুকরো এনে নান্দনিক দৃশ্য ও কুরআনের আয়াত লেখা হয় দেয়ালে। অনেক দূর থেকে এই মসজিদে নামাজ পড়তে আসছি শুধুমাত্র এই মসজিদটির সৌন্দর্যের কারণে। এলাকাবাসীর সহায়তা নিয়ে আয়তন আরও কিছুটা বাড়ানো হয় 1965 সালে। এরপর আরও একবার স্থানীয়দের অর্থায়নে পরিসর কিছুটা বাড়ানো হলেও সংস্কার বা উন্নয়ন কাজ আর এগোয়নি। এই মসজিদকে নিয়ে খুবই গর্ববোধ করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটি সংস্কার এবং সংরক্ষণের জন্য আমাদের কাছে তেমন কোনো পদ্ধতি নেই। ঢাকা থেকে আসে, সিলেট থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, বলেই যায় ঠিক আছে আমরা চেষ্টা করব। আজ পর্যন্ত কোনো চেষ্টা হয় না। বহু বছর ধরে সংস্কার না হওয়ায় ছাদের গম্বুজ ও মিনারে ফাটল দেখা দিয়েছে, যা মুসল্লিদের জন্য ঝুঁকি তৈরি করছে বলে জানালেন খতিব। এটা সংস্কার অত্যন্ত জরুরি, না হলে আমাদের এই ঐতিহাসিক জিনিস হয়তো দেখা যাবে কিছুদিন পর নষ্টের দিকে, ধ্বংসের দিকে চলে যাবে। সরকারের কাছে আকুল আবেদন করব যেন মসজিদের দিকে আমাদের একটু নজর দেয়। এলাকাবাসীর মন্তব্য, প্রত্নতাত্ত্বিক মর্যাদা দিয়ে মসজিদটির রক্ষণাবেক্ষণ করা না হলে স্থাপনাটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সময় সংবাদ, নীলফামারী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা আক্রান্ত বেগম জিয়াকে বারবার হাসপাতালে আনার অসুবিধা এড়াতেই ভর্তি থাকবেন 2 থেকে 3 দিন। চেয়ারপারসনের সুস্থতার উপর নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ। এবং অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক বাদে করোনার আরও 4টি ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ। বিভিন্ন টিকা প্রয়োগে কঠোর ব্যবস্থাপনার তাগিদ। চট্টগ্রামে এলাকা ভিত্তিক লকডাউনের পরামর্শ। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।